আসসালামু আলাইকুম। মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদের ট্রাস্ট ফান্ডে বেশি বেশি করে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ সময় সরকার প্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একসময় সেশন জট আর অস্ত্রের মহড়া ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে। বর্তমান শিক্ষার্থীদের মেধা নিয়ে প্রশংসা করে সরকার প্রধান বলেন, আগামী দিনের বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই। নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। যারা দরিদ্র মেধাবী ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চ শিক্ষা সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সুনামগঞ্জ সহ সিলেট বিভাগে প্রতি বছরই বন্যায় পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ অবকাঠামো। বছর বছর বাড়ি উঁচু করলেও তাতে কোনো কাজ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, নদ নদী ভরাট ও মরে যাওয়া খাল বিল খনন না করায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তাদের আশঙ্কা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জ পৌর শহরের হাসাননগর এলাকার 70 বছর বয়সী বৃদ্ধা রোকেয়া বেগম। নিজ ঘর পানির নিচে, সেখানে চলছে রান্নার কাজ। আশ্রয়কেন্দ্রে যান নিয়ে পাঠিয়েছেন পরিবারের অন্য সদস্যদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বছর বছর মাটি ফেলে ভিটা উঁচু করেছেন যাতে বন্যার পানি ঢুকতে না পারে, কিন্তু প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে বন্যার পানির উচ্চতা। এতে সবকিছুই ভেস্তে যাচ্ছে। আমি আজকে 4 দিন ধরে করে খাওয়ান খেয়ে বউন আমি পড়ে দিছি। আমার কেউ দেখে না, কেউ যে করে না। 2022 সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর মানুষ বন্যা আতঙ্কে নিজের বসত ভিটা আরও উঁচু করেন। কিন্তু এবছর আবারও পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের 12 উপজেলায় বন্যা দেখা দেয়। ডুবে যায় বিস্তীর্ণ এলাকায় উঁচু করা বসত বাড়িগুলো। হয়তো একমাত্র আল্লাহ ছাড়া আর সরকার ছাড়া কেউ নাই। এখন মনে তারা যদি আমরা হেল্প করে, সাহায্য করে, আমরা বাঁচতাম। অপরিকল্পিত হাওর রক্ষা বাঁধ, নদী ও খাল খনন না করায় সুনামগঞ্জে বন্যার পানি বাড়ছে বলে জানান এই হাওর নেতা। আমরা মনে করি এই পানিপথ, এই পাহাড়ি ডলের যে পানিপথ, স্বাভাবিক গতিপথ, এটাকে উন্মুক্ত করে দিতে হবে। এটা যখন স্বাভাবিক হবে তখনই সুনামগঞ্জ বন্যার প্রকোপ থেকে রক্ষা পাবে। বন্যার পানি নেমে গেলে দ্রুত নদী খাল খননের দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। বন্যার আরও খবর জানতে যাচ্ছি সিলেটে। আমাদের সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী আছেন তার কাছে। সজল, বন্যার পানি তো নামতে শুরু করেছে, তো এখন কি অবস্থা সিলেটের? শাওন, বন্যার পানি নামছে কিন্তু অতি ধীরে নামছে, যার কারণে ভোগান্তি শেষ হচ্ছে না এবং চলতি মাসেই 2 দফা কিন্তু সিলেট বন্যা আক্রান্ত হয়েছে এবং বন্যা আক্রান্ত হওয়ার পর যে বিপর্যস্ত অবস্থা তা এখনও আপনারা দেখতে পারবেন। একদম শহরের আশেপাশের এলাকায় যদি দেখেন, এই এলাকাগুলোতে কুমোর সমান পানি জমেছিল। পানি নেমে গেছে কিন্তু রাস্তাঘাট ভেঙেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কারণ ড্রেনের উপচে পড়া পানি নেমে গেলেও কিন্তু এখন রাস্তাঘাটে দিক থেকে কাদা আছে। যদিও সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন চেষ্টা করছে আর
সড়ক জেলা প্রশাসন চেষ্টা করছে যে সড়কগুলো ভেঙে গেছে। আপনারা জানেন যে বন্যায় প্রায় 90% গ্রামীণ সড়ক সিলেট জেলার প্রায় সবগুলো উপজেলার, বিশেষত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জের যে সড়কগুলো আছে সেগুলো একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে এবং এখন পর্যন্ত প্রায় 200 কোটি টাকা ক্ষতি ধারণা করা হচ্ছে। কিন্তু এটি আসলে 500 কোটি টাকা পর্যন্ত যেতে পারে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাচ্ছে, কারণ অধিকাংশ সড়ক এখনও কিন্তু পানি নিমজ্জিত রয়েছে, যেগুলো গ্রামীণ সড়ক। যে মূল সড়কগুলো আছে, যেটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে, সেখানেও কিন্তু ক্ষত ভেসে উঠছে এবং এখানেও প্রায় 80 কোটি টাকার ক্ষতি এখন পর্যন্ত নিরূপণ করা হয়েছে এবং সব জায়গাতে এরকম ক্ষত রেখে আসলে বন্যার পানি নামছে, সেটিও নামছে অত্যন্ত ধীরে। মহানগরের অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে, এখন গ্রাম থেকেও নামতে শুরু করেছে। তবে এখনও জেলা প্রশাসনও বলছে যে প্রায় 8 লক্ষাধিক মানুষ এখনও কিন্তু পানিবন্দী আছে। প্রায় 15,000-এর মতো মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে আছেন, যারা আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন ঘরবাড়িতে। যে পানি ডুবে যাওয়া ঘরবাড়ি কিন্তু ক্রমে যে আসবাবপত্র আছে সেগুলো বিধ্বস্ত হয়েছে। কাঁচা বাড়ি যেগুলো ছিল, সন বেড়া বা টিনের ঘর যেগুলো, সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে। সেগুলোকে আবারও নিজেদের উদ্যোগেই তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তারাও জানাচ্ছে যে তারা ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে এখন পর্যন্ত। এবং আজ বস্তব পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিলেটে এসেছেন, তিনিও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। ত্রাণ কার্যক্রম চলছে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না এবং ক্ষত রেখে বন্যার পানি নামছে খুব ধীরে। শাওন, জানছিলাম বন্যার খবর। বরগুনার রামতলিতে ভেঙে পড়া সেতুটি ছিল পায়ে চলার জন্য নির্মিত। সব ধরনের যানবাহন চলাচল ছিল নিষিদ্ধ, অথচ নিষেধাজ্ঞা অমান্য করেই এই সেতু দিয়ে প্রতিদিন চলাচল করত পণ্যবাহী টমটম, যাত্রী বোঝাই মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। এই সেতুটির মতো 25টিরও বেশি সেতু রয়েছে আশেপাশের গ্রামাঞ্চলে। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। উপজেলার পাশাপাশি দুটি ইউনিয়নের নাম হলদিয়া এবং চাওড়া। এ দুটি ইউনিয়নের সংযোগ সেতু এটি। শনিবার দুপুরে এই সেতুটি ধসে পড়ে একটি মাইক্রোবাস নিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জনের। এই সেতুটির মতোই আরও অনেক সেতু রয়েছে এ দুই ইউনিয়নে। ঝুঁকি নিয়েই যেখানে পারাপার করে সাধারণ মানুষ। যারা করছে এবং যারা এর সাথে জড়িত আছে, এই যে আমাদের 3-4 জন ঠিকাদার, শহীদ মির্জা, বাদুল খান, মতিয়ার রহমান, এরাই আমাদের ইউনিয়নে এই কাজগুলো করছে। আমরা তাদের বিচার চাই। এসব ঝুঁকিপূর্ণ সেতু পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা মেনে চলছে না কেউ। গাড়িটার সাইড দেওয়ার জন্য মাইক্রোটা আর কি একটা সাইডে ব্রেক করছে, ওই ব্রেক করার পরে ভাঙ্গে পড়ে গেছে। এইরকম সাবধানতামূলক সাইনবোর্ড থাকা সত্ত্বেও ওই ড্রাইভার ওই যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ে শুধু উঠে নাই, সেখানে দ্বিতীয় স্প্যানে সে প্রায় 5 মিনিটের মতো তারা অবস্থান করছে। এদিকে চাওড়া হলদিয়া সেতু ধসে পড়ার ঘটনায় 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসন। আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এ কমিটিকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান পূর্ব কারা দোষী বা কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, এতগুলো প্রাণহানি হলো, সেই বিষয়ে তারা সুস্পষ্ট মতামত এবং প্রতিবেদন তারা দাখিল করবে। দ্রুততম সময়ে ঝুঁকিপূর্ণ এসব সেতু সংস্কারের পাশাপাশি যানবাহন চলাচলে কর্তৃপক্ষের যথাযথ পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। আদালতের নিষেধাজ্ঞা ছাড়া পুলিশ কারো বিদেশ যাত্রা আটকাতে পারে না বলে জানিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ পুলিশের 110 বছর উদযাপন র্যালির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশের আইজি আরও বলেন, দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি দেশ ত্যাগ করেন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর সেনাকুঞ্জে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে সেনাকুঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বৃক্ষরোপণ করেন নবনিযুক্ত সেনাপ্রধান। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে যান নবনিযুক্ত সেনাপ্রধান। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।